পরীক্ষা করার পরে আমরা ইতিহাসটা শুনেছিলাম। বর্তমান যুগে কি ধাপে আছে, 2D 3D 4D পার করে এখন 5D পর্যায়ে প্রক্রিয়াধীন রয়েছে। 4Dটা বর্তমানে লেটেস্ট। আল্ট্রাসাউন্ডের ব্যবহার বলেছিলাম গর্ভাবস্থায়, রোগ নির্ণয়, বায়োপসি করার ক্ষেত্রে সহ রক্তনালী, ভেন, শিরা, উপশিরার গতি প্রবাহ ঠিক আছে কিনা সেসব ব্যাপারগুলো আমরা আলোচনার মধ্যে রেখেছিলাম। এরপরে আল্ট্রাসাউন্ড ব্যবহারটা নিয়ে গেল, তারপরে ছিল উপকারিতা এবং পরোক্ষভাবে অপকারিতা। যার উপকারিতা থাকে তার অপকারিতাও কিছু না কিছু থাকে। প্রত্যেক ভালোর ছোটখাটো দোষগুণ থাকতে পারে, সেটাও আমরা জেনেছিলাম। তারপরে এখান থেকে আমরা তার পরিচিতি, ট্রান্সডিউসার অর্থাৎ প্রোব, আল্ট্রাসাউন্ড মেশিনের আরেকটা যে গুরুত্বপূর্ণ, অন্যতম গুরুত্বপূর্ণ যে অংশ, সেটা প্রোব বলে, ট্রান্সডিউসার। সেই ট্রান্সডিউসার নিয়ে আলোচনা করেছিলাম, কয় প্রকারের হয় এবং সেগুলো কোন কোন কাজে লাগে সেটা নিয়েও আমরা আলোচনা করেছিলাম। এইটা দেখিয়েছিলাম, এটা টিভিএস, ট্রান্সভ্যাজাইনাল আল্ট্রাসোনোগ্রাফি। মা বোনদের শরীরের অর্গান ভিতর থেকে দেখার জন্য, আরো ভালো করে গভীর থেকে দেখার ক্ষেত্রে এই প্রোবটা ব্যবহার করা হয়ে থাকে। এরপরে আমরা শিখেছিলাম যে কোন কোন আল্ট্রাসাউন্ডে কোন কোন পরীক্ষায় আমরা কি কিভাবে লিখতে দেব। পুরো পেট হলে কিভাবে দেব, নিচের পেট হলে, উপরের পেট হলে, থাইরয়েড হলে। এখানে যারা নতুন আছেন স্ক্রিনশট দিয়ে একটু রেখে দিতে পারেন, কাজে লাগতে পারে। স্তনের আল্ট্রাসাউন্ড ছিল, তারপরে ছিল ইউএসজি আল্ট্রাসোনোগ্রাফির ব্যাপারটা, গর্ভাবস্থায় কেমন কি লিখতে হয়, বিশদ অঙ্গ পর্যালোচনা, বাচ্চার কোনো প্রবলেম থাকলে ফিটাল অ্যানোমালি স্ক্যান বলা হয়, সেটা দেখেছি। গর্ভাবস্থায় শিশুর ওজন এবং পানির পরিমাপের ক্ষেত্রে যে পরীক্ষা হয় সেটা দেখেছি। পুরুষের ক্ষেত্রে অন্ডকোষে অনেক সময় ভেরিকোসিল, এপিডিডাইমাল সিস্ট সহ, অর্কাইটিস সহ, ইনফ্লামেশন সহ, হাইড্রোসিল যেটা আছে সেগুলো পরীক্ষার ক্ষেত্রেও আমরা যে বোথ স্ক্রোটাম বা যে কোনো একটা সাইড উল্লেখ করে দেবো, সেভাবে পরীক্ষার কথা শিখেছিলাম। প্রসব সমস্যা, কিডনি স্টোন চেক, এগুলোর জন্য কেইউপি, কিডনি, ইউরেটার, ব্লাডার এগুলো লিখতে দিতে হয়। পেলভিস, ইউট্রাস, অ্যাডনেক্সা এসবগুলো মেয়েদের বিষয়টা চেক করতে হয়। প্রোস্টেটের ক্ষেত্রে প্রসব করে এবং প্রসব না করার আগে সেই পরীক্ষা করানো হয়। প্রসব করার পরে যে পরীক্ষা, পোস্ট ভাইটাল রেসিডুয়াল ইউরিন এই শব্দ দিয়ে উল্লেখ করে পরীক্ষাটা দিতে হয়। টিভিএসটা বলেছি, ঘাড়ের গুলা করা হয়েছে। সফট টিস্যু সহ অন্যান্য তরল আছে কিনা, অ্যাসাইটিস, ফ্লুইড ইন অ্যাবডোমেন, প্লুরাল ইফিউশন, ফুসফুসে পানি আছে কিনা এগুলো, এবং বাচ্চার মাথায় অনেক সময় হাইড্রোকেফালাস বা সেফালাস যা বলে, সেটা যদি পরীক্ষা করতে হয়, পানি জমা, মাথা অনেক বড় হয়ে যায়, এই ধরনের রোগপত্র আসলে কতটুকু আছে। হ্যাঁ, নিউনেটাল নিউরোসোনোগ্রাম বা ইউএসজি অফ হেড এভাবে আমরা প্রকাশ করি। এরপরে করেছিলাম সংক্ষেপে একটা পরীক্ষা নিয়ে, একটা স্ক্যান নিয়ে দেখেছি কি কি আছে আল্ট্রাসাউন্ড প্রেগন্যান্সি অবস্থাতে, প্রোফাইলে কি কি পরীক্ষা হয় সেগুলো নিয়ে আলোচনা করেছি। যাই হোক, এইভাবে আমরা একটা পর্যায়ে পৌঁছানোর পরেই আজকের ক্লাসে আমরা পৌঁছেছি। এই পর্যন্ত রেখে যে কিভাবে রিপোর্ট বিভিন্ন প্রকার সংক্ষিপ্ত মেডিকেল টার্ম ব্যবহার করতে দেখা যায়। আল্ট্রাসাউন্ড রিপোর্টে কিভাবে বিভিন্ন প্রকার সংক্ষিপ্ত মেডিকেল টার্ম ব্যবহার করা যায়, এই টার্মগুলো আমরা একে একে গভীরভাবে শিখে নেব ইনশাআল্লাহ। চলুন আমরা তাহলে প্রথমে যে ব্যাপারটা আসে সেটা দেখে নিই, আজকের মূল আলোচনা। অন্যতম আল্ট্রাসাউন্ডের মূল আলোচনার অন্যতম প্রধান একটা ব্যাপার হলো নাম্বার অফ ফিটাস। এই শব্দটা ব্যবহার করা হয়ে থাকে, নাম্বার অফ ফিটাস। এটা আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় থাকে যে ফিটাসটা কি জিনিস সেটা আমরা একটু জেনে নিচ্ছি। ফিটাস শব্দের অর্থ হচ্ছে ভ্রূণ। জন্মানোর আগ পর্যন্ত মায়ের গর্ভে থাকা অবস্থায় একটি মানব শিশুকে
ফিটাস নামে অভিহিত করা হয়। স্যার শুনতে পাচ্ছেন আপনারা সবাই? जी 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 सर, लाउड एंड क्लियर। कैरी ऑन सर। ধন্যবাদ। নামে কি নামে অভিহিত করা হয়? ফিটাস নামে অভিহিত করা হয়। এই নাম্বার অফ ফিটাস, এই শব্দগুচ্ছ মায়ের গর্ভে ফিটাসের সংখ্যাকে ইঙ্গিত করে। সংখ্যাকে ইঙ্গিত করে যে ফিটাসটা কয়টা আছে। আমাদের অনেক মায়ের আছে মাল্টিপল হয়, বাচ্চা হয়, যেটাকে আমরা যমজ বা তার চাইতেও বেশি সংখ্যক হলে মাল্টিপল বলে থাকি। সেক্ষেত্রে কি হয় দেখুন, বাচ্চা একটি নাকি যমজ হবে তার নাম্বার অফ ফিটাস দ্বারা বোঝানো হয়ে থাকে। নাম্বার অফ ফিটাসের ক্ষেত্রটা এই জায়গায়। সংখ্যা একটি হলে যমজ এক সিঙ্গেল, অথবা যমজ বাচ্চা হলে ডাবল বা টুইন বলে টুইন বেবি এই শব্দটা উচ্চারণ করা হয় মেডিকেলে। এমনকি এর চাইতে বেশি হলে মাল্টিপল এবং সংখ্যা উল্লেখ করে দিয়ে থাকে আল্ট্রাসনোলজিস্ট। সেক্ষেত্রে দেখা যায় আসলে মাল্টিপল অনেক দুর্লভ ক্ষেত্রে থাকে। সেখানে কারো কারো 7টা বাচ্চা আমি শুনেছি। আপনারা কয়টা শুনেছেন জানি না। আমি মনে হয় 7টা পর্যন্ত শুনেছি, যে একটা মায়ের গর্ভে 7টা পর্যন্ত বাচ্চা হতে পারে। তারপরে দেখুন পরেরটা কি আছে। এরপরের টার্মটা যেটা আলোচনাতে ব্যবহার করা হয়, কার্ডিয়াক অ্যাক্টিভিটি। এখানে ফিটাসের স্বাভাবিক হৃদয় স্পন্দন হচ্ছে কিনা তা উল্লেখ করা হয়। কার্ডিয়াক অ্যাক্টিভিটিতে ফিটাসের স্বাভাবিক হৃদয় স্পন্দন হচ্ছে কিনা তা উল্লেখ করা হয়। যদি হৃদয় স্পন্দন টের পাওয়া যায় তাহলে সেখানে লেখা হয় কার্ডিয়াক অ্যাক্টিভিটি প্রেজেন্ট, আর না পাওয়া গেলে সেটা তো খুবই দুঃখজনক, অ্যাবসেন্ট বলে উল্লেখ করা হয়। এই বিষয়ে রিপোর্টে এইচআর হার্ট রেট বা এফএইচআর ফিটাল হার্ট রেট হিসেবেও উল্লেখ করা থাকতে পারে। হার্ট রেট উল্লেখ করতে সাধারণত বিপিএম মানে বিট পার মিনিট। 1 মিনিটে ওই ফিটাসের বিট, হার্ট বিট কতটা হচ্ছে সেইটা উল্লেখ করা থাকে। অর্থাৎ প্রতি 1 মিনিটে কতবার হৃদয় স্পন্দন হচ্ছে সেটা উল্লেখ করা থাকে এই কার্ডিয়াক অ্যাক্টিভিটির এই সেকশনে। দেখুন আমরা এখানে ছোট্ট একটা চার্ট নিয়েছি যে আসলে কার্ডিয়াক অ্যাক্টিভিটিটাকে সারা জীবনই সেম থাকে না বাড়া কমা করে। সেটার মধ্যে দেখুন আমি এখানে সপ্তাহ এবং এখানে কত রেটে থাকে আনুমানিক একটা দেওয়া হয়েছে, গবেষণা করে দেখা গেছে 5 সপ্তাহের বাচ্চার 5 সপ্তাহ থেকে বাচ্চা শুরু হয়, যেটা ফিটাসের 80 থেকে 103 বিট পার মিনিট। এটা 5ম উইকের মধ্যে দেখা যায়। এরপর একটা রয়েছে 6 উইকে, দেখুন 103 থেকে 126, 103 থেকে 126 বিট পার মিনিট। এটা 6 সপ্তাহে বাড়ে। 5ম সপ্তাহের পরে শুরু হয়। আদতে আমাদের আরেকটা এর মাঝখানে প্রশ্ন হতে পারে যে বাচ্চার কার্ডিয়াক অ্যাক্টিভিটি কোন টাইমে দেখা যায়। এটা কিন্তু গড়ে অনেকের একটা প্রশ্ন থাকে। সেটা আমরা সাধারণত বলা হয় 5 থেকে 9 সপ্তাহের মধ্যেই সাধারণত বোঝা যায়। এই টাইমটায় যদি কার্ডিয়াক অ্যাক্টিভিটি না আসে তাহলে বুঝে নিতে হবে যে এখানে মনে হয় আর হবে না। তো যাই হোক, কথা ছিলাম হচ্ছে আমরা 6 উইকে পেয়েছি 103 থেকে 126 বিট পার মিনিট। 7 উইকে আছে 126 থেকে 149। 8ম সপ্তাহে আছে 149 থেকে 172 বিট পার মিনিট। এরপরে দেখুন 172-এ পৌঁছে গেছে। 9ম সপ্তাহে সর্বোচ্চ মাত্রায় পৌঁছে যায় গড়ে 155 থেকে 195 বিট পার মিনিট এসে পৌঁছায় 9ম সপ্তাহে। গড়ে 175 করে থাকে এবং 12 সপ্তাহে
120 থেকে 180-তে এবং 12 সপ্তাহের পরের হার্ট রেট গুলা সাধারণত 120 থেকে 160-এর মধ্যে থাকে। গড়ে 100 আমরা বেশিরভাগই দেখি 140, 46, 56 এর মাঝখানে 50 থেকে 60-এর ঘরের মধ্যে থাকে। এর মধ্যে যদি থাকে তাহলে আমরা আল্ট্রাসাউন্ড রিপোর্টের এই সেগমেন্টটাকে বলবো নরমাল। আর এছাড়া অন্য কোনো অসঙ্গতি থাকলে সেটা আমরা ওখানে উল্লেখ পাবো। কার্ডিয়াক অ্যাক্টিভিটি দেখতে আল্ট্রাসাউন্ড এখানে দেখুন এই যে ব্ল্যাঙ্ক দেখছেন, এই ব্ল্যাঙ্কের মধ্যে এইটা ফিটাসের অবস্থান, এই লাল অংশটুকু হার্টের অংশ এবং আল্ট্রাসোনোগ্রামের পয়েন্টটা যখন এখানে সেট করা হয় এবং বিশেষ একটা আছে আপনার চয়েস আছে, যেটা দিলে হার্টের শব্দের সাথে যেমন করে ইসিজির যে শব্দটা হয় এইভাবে আমাদের তরঙ্গ আকারে পুরো নিচে শব্দ এবং চাপ 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 একটা শব্দ হতে থাকে এবং সেইটার প্রথমটা ধরে মাঝখানে একটা বাদ দিয়ে তার পরেরটা ধরলে গড়ে আমরা সেই হার্ট রেট পাই। এই যে দেখুন একটা দাগ দেওয়া, এখানটাতে প্রথমে পয়েন্ট নির্দেশ করতে হয়, পরে এইটা ছেড়ে পরের বিট একটা যে সিস্টোলিক একটা ডায়াস্টোলিক, এই মাপেরটা ধরে এই সিস্টোলিকের ব্যাপারটা দুইটা, একটা মাঝখানে ছেড়ে দিলে আর একটা ধরলে অনেক সময় মিস হয়, কম বেশি বোঝা যায় না, এটাতে দিলে এইটা মাপ দিলে তখন আমরা বুঝতে পারি। বলতে পারবেন এই আল্ট্রাসাউন্ড রিপোর্টে ফিটাল হার্ট রেট কত আছে দেখতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ, 185। হ্যাঁ, এই যে উপরে আমাদের এটা উল্লেখ করা রয়েছে। হ্যাঁ, তার মানে 185 হার্ট রেট আছে, 185 বিট পার মিনিট। এই হলো কার্ডিয়াক অ্যাক্টিভিটি। তাহলে কার্ডিয়াক অ্যাক্টিভিটি না থাকলে তো দুঃখের ব্যাপার, সেটা আমাদের কারো কাম্য না। আমরা দোয়া করি সবাই যেন সুন্দর পিতা মাতা হয়, সফল ভাবে আল্লাহ তাআলা সে তৌফিক দান করুন, এটা আমাদের সবার ডাক্তার হিসেবে কাম্য থাকবে। এরপরে দেখুন পরের যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে গ্রস ফিটাল মুভমেন্ট। এটা হচ্ছে মুভমেন্ট, ফিটাল নড়াচড়া কেমন করে, ফিটাসের উল্লেখযোগ্য নড়াচড়া আছে কিনা তা একেবারেই স্থির বোঝা যায় গ্রস ফিটাল মুভমেন্ট দ্বারা। যদিও ফিটাসের স্বাভাবিক নড়াচড়া 4 থেকে 5 মাসের আগে সাধারণত বোঝা যায় না। ফিটাসের স্বাভাবিক নড়াচড়াটা 4 থেকে 5 মাসের আগে বোঝা যায় না, কিন্তু অনেক মা বোন এটা কিন্তু অনুভব করতে পারে যে আমার বাচ্চা নড়ছে, কিছুটা মানে অতি হয়েও বলে, কিন্তু 4 থেকে 5 মাসের কম হলে সাধারণত নড়ার কথা না, তবে অনুভব করতে পারে, মা তো তার শরীরের মধ্যে বড় হয়। ফিটাসের নড়াচড়া তার সুস্থতার ইঙ্গিত বহন করে। গর্ভাবস্থায় একটি নির্দিষ্ট সময় পর একেবারেই নড়াচড়া না থাকাটা দুশ্চিন্তার বিষয় হতে পারে। এবার দেখুন অ্যামাউন্ট অফ লিকুইড, এটাকে বোঝানো হয়েছে অ্যামনিওটিক ফ্লুইড ইনডেক্স। অ্যামাউন্ট অফ লিকুইডটাকে AFI এই সংক্ষিপ্ত এই শব্দ দিয়ে বোঝানো হয়। অ্যামনিওটিক ফ্লুইডটা হচ্ছে যে অ্যামনিওটিক ফ্লুইডের মাত্রাটা তার কতটুকু আছে। অ্যামনিওটিক ফ্লুইডটা কি? অ্যামনিওটিক ফ্লুইড হচ্ছে আপনার অ্যামনিওটিক স্যাক, বাচ্চা তো জরায়ের মধ্যে তো থাকেই, তারপরেও একটা পাতলা আবরণ, এই যে ডান পাশে যেভাবে দেখতে পাচ্ছেন এই পাতলা যে আবরণটা আছে এইটাকে বলে অ্যামনিওটিক স্যাক। এই স্যাকের মধ্যে কতটুকু পরিমাণে ফ্লুইড তরল পদার্থ আছে সেটা এই শব্দ দিয়ে বোঝানো হয়ে থাকে। এখানে দেখুন এটা সে প্লাসেন্টা, এই যে লাল অংশটুকু প্লাসেন্টা এখানে আছে, তারপরে এটা আম্বিলিকাল কর্ড, অর্থাৎ প্লাসেন্টা থেকে যে
এর মাধ্যমে নাড়ি বা বলেন সেই কর্ডের মাধ্যমে বাচ্চার শরীরের পুষ্টি এবং বর্জ্য মায়ের শরীরের সাথে কানেক্টেড হয়ে বাচ্চা বড় হয় সেটা। ইউট্রাস তো পুরোটাই ইউট্রাস। সেকের কথা বললাম, ফ্লুইডটার ভিতরে তরল পদার্থ। সার্ভিক্সটা জরায়ুর যে মুখ, আর এটা ভ্যাজাইনাল ক্যানেল। এই চিত্রে আমরা এই টার্মগুলো দেখে নিলাম সংক্ষেপে। চলো, অ্যামনিওটিক ফ্লুইড ইন্ডেক্সড হচ্ছে এই টার্মটা দিয়ে গর্ভে ভ্রূণ যে তরলে ভাসমান অবস্থায় থাকে তার পরিমাপ প্রকাশ করা হয়। এই তরলকে কি বলে? অ্যামনিওটিক ফ্লুইড। আল্ট্রাসাউন্ড রিপোর্টে এটি সাধারণত সেন্টিমিটার বা মিলিমিটারে দেওয়া থাকে। এর স্বাভাবিক মাত্রা ধরা হয় 5 থেকে 25 সেন্টিমিটার। মনে রাখবেন, 5 থেকে 25 সেন্টিমিটার। তবে কিছু কিছু জায়গায় 8 থেকে 22 বলে। এই কম বেশি একটু বিভিন্ন হালকা পাতলা তারতম্য থাকে, সেটা নিয়ে আমরা তো বাদানুবাদ করবো না। আমরা জেনে রাখি 5 থেকে 25 সেন্টিমিটার কে এই একটা নির্দিষ্ট সীমা ধরা হয়ে থাকে। 5 সেন্টিমিটারের কম যদি ফ্লুইড থাকে তাহলে কম আছে, যাকে অলিগোহাইড্রামনিয়াস বলে, অলিগোহাইড্রামনিয়াসিস বা নিয়াস। এবং 25 সেন্টিমিটারের বেশি হলে ফ্লুইড বেশি আছে ধরা হয়, যাকে পলিহাইড্রামনিয়াসিস বলে। অলি আর পলি এই শব্দগুলো মিলানো। অলি মানে অল্প, অলিগো মানে অলিগো। স্পামের যেটা আছে না, অলিগো কি যেন বলে? হ্যাঁ, অলিগো স্পার্মেট্রিয়া। তারপরে পলি তো মানে বেশি, অলি আর পলি মানে কম আর বেশি, এটা আমরা বুঝে নেব। মানে যেটুকু আছে এখানে পলি মানে এই জায়গায় তো তরল তো বেশি পরিমাণে আছে। এবার দেখুন, এই যে আল্ট্রাসাউন্ডে বর্তমানে যে ধরনের সিচুয়েশন তৈরি হয়, বলে না যে ডাক্তার বাবু, অনেক রোগী এসে বলবে, ডাক্তার সাহেব আমার বলেছে যে আমার হচ্ছে পেটের মধ্যে বাচ্চা শুকনা ডাঙায় পড়ে আছে। এই শুকনা ডাঙায় অলিগোহাইড্রামনিয়াসিসটাকে দিয়ে শুকনা বজানো হয়। আর পলিহাইড্রামনিয়াসিস যেটা নিয়াস, যেটা সেটা হচ্ছে অনেক বেশি পানি, বলে প্রচুর পানি। আপনার এই অলিগোহাইড্রামনিয়াস নিয়ে আমাদের সামনে অনেকজন আসে, অনেক রোগীপত্র আসবে। সেই রোগীপত্রের ক্ষেত্রে আমরা দেখবেন কিছু লক্ষণ থাকবে, হয়তো তার ডায়াবেটিস এর কোনো লক্ষণ থাকতে পারে, অথবা তার ঘন ঘন প্রস্রাব হওয়ার প্রবণতা। ডায়াবেটিস নেই কিন্তু ঘন ঘন প্রস্রাব হচ্ছে। মায়ের শরীরে যখন পানি স্বল্পতা হয় তখন এই আপনাদের অ্যামনিওটিক ফ্লুইডের উপরেও চাপ পড়ে, সেখান থেকেও শরীর কিছু তরল শুষে নিয়ে এই অলিগোহাইড্রামনিয়াস ধারণ করে। সেক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথিতে দারুণ মেডিসিন আছে। গর্ভাবস্থায় ঘন ঘন প্রস্রাবের ব্যাপারটা এবং গর্ভাবস্থায় স্পেশালি ওষুধ, যদি ইনফেকশন হয় প্রস্রাবজনিত, ওষুধ কিন্তু আলাদা, একদম 2টা ওষুধই রয়েছে। যদি ঘন ঘন প্রস্রাব হয় গর্ভাবস্থায়, সেক্ষেত্রে আমি নামই বলে দিচ্ছি, সেক্ষেত্রে পডোফাইলাম খুবই উপকারী। পডোফাইলাম দেখুন, এখানে ডায়রিয়া বা কোনো আমাশয় পায়খানার ব্যাপার নেই, অথচ পডোফাইলাম পানি খায়, পানি থাকে না শরীরের মধ্যে, সাথে সাথে যেন প্রস্রাব হয়ে যায়, এটা পডোফাইলামের খুব গুরুত্বপূর্ণ একটা লক্ষণ। আর এই পরিস্থিতিতে যদি আমাদের মা বোনদের গর্ভাবস্থায় ইনফেকশন, ইনফ্লামেশন হয়, প্রেগন্যান্সি ডিউরিং ইউটেরাস ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা প্রস্রাবে ইনফেকশন হলে আরেকটা হচ্ছে ওষুধ আছে, যেটাকে 2টা ওই একই নামের 2টা, প্রায় 2টা নামে ওষুধ আছে, যেটা হচ্ছে আপনার ওই যে হাড় ব্যথা ভাঙার একটা কি ওষুধ বলেন তো, মনে আছে? ওইটা আরেকটা আছে প্রচুর ব্যথা, হাড়ে হাড়ে ব্যথা, এরকম আছে একটা কি, ইউপেটোরিয়াম পারফোলিয়েটাম। হ্যাঁ, ইউপেটোরিয়াম পার। কিন্তু এই ক্ষেত্রে ইউপেটোরিয়াম পুরপুরা নামে যে ওষুধটা আছে, সেই ওষুধটা, এটা কিন্তু যে আপনারা নিজেই দেন কর্মচারী যাই থাকুক, এই ওষুধটার পার্থক্য প্রস্রাব, প্রেগন্যান্সি অবস্থাতে প্রস্রাবের ইনফেকশন
হলে ইউপিসিডের পরপুরাটা যেটা ওষুধটা আছে পারকোলিটাম পরপুরাটা মনে রাখবেন। আচ্ছা যাই হোক, এটা মেডিকেল ক্লাস না, দুঃখিত, কিছু মনে করবেন না, কথায় না কথায় চলে আসবে। এটা তো আমাদের জন্য হেল্পফুল। থ্যাংক ইউ স্যার। জি স্যার, মূলত আমরা তো হোমিও করছি স্যার। স্যার এখানে একটা বিষয় জানার ছিল স্যার, সরি স্যার। জি জি বলুন। সেটা হচ্ছে ফ্লুইড সাধারণত আমরা গ্রামে পরিমাপ করি, ঠিক আছে, সেন্টিমিটার বা মিলিমিটার কেন হচ্ছে? এটা আসলে সেভাবে থাকে না, এক একটা ধরন যেভাবে রেখেছে। এটা দেখুন এই যে যেখানে সাদা হয়ে থাকে আল্ট্রাসাউন্ডে, হ্যাঁ, ইকোজেনিসিটি বলেছে, ওখানে তো হোয়াইট বললেও হতো। এই বহুত কায়দা কারণ আছে আল্ট্রাসাউন্ডের, এই যে এরা যে কিছু করেছে, কিছু ভাষাটা ব্যবহার করে নিজস্ব একটা স্বকীয়তা বজায় রাখার জন্য আমার কাছে মনে হয়েছে যে এই শব্দগুলো যেন সাধারণ ডাক্তার যারা থাকে বা সাধারণ মানুষ বুঝতে না পারে, বুঝতে গেলে যেন আমার কাছে একটু আসে, এইসবের কিছু ব্যাপার স্যাপারও আসে, সেই জন্য এরকম কিছু ব্যাপার থাকে। আর এটা পরিমাপের একটা ধরন, হয়তো ওখানে বেশি থাকে না, যে 25 সেন্টিমিটার, এটা কেজি বা ওই আপনার ইয়েতে বা অন্যান্য গুলা আপনার হচ্ছে বলতে পারবে না, তরল জিনিস ওই মিলিমিটার আকারে হচ্ছে দিয়েছে। সেন্টিমিটারটার আর একটা ব্যাপার আছে, ওখান থেকে মাপ নেওয়া হয় যে কোন কোন ফাঁকে কোন কোন জায়গায় কতটুকু আছে, সেইটার জন্য ওই মাপটা বলা হয়। আপনার প্রশ্নটা ঠিক আছে, মিলিমিটার তো হয়, সেন্টিমিটার কেন? সেন্টিমিটার তো লম্বা হয়, তরল জিনিস, তাই না? জি স্যার। এটা কেন? এটার উত্তরটা হচ্ছে ওখানে যে ওই স্যাকের মধ্যে তো বাচ্চাটা আছে কিন্তু যে ফাঁকাটুকু বাচ্চা থাকা অবস্থায় তো ওই জায়গায় তো আর লিকুইড থাকতে পারে না। এইবার কোন কোন ফাঁকা গুলায় কোন কোন অংশগুলাতে আছে এইগুলো সেন্টিমিটার দিয়ে মাপলে সবচাইতে ভালো। ওই মাপ নিয়ে নেওয়া হয় যে এদিকে কতটুকু এদিকে, কিন্তু এইভাবে নিয়ে আপনার ওই মাপটা হয়ে গেলে ওর সেন্টিমিটারে দেওয়া হয় কখনো কখনো। ধন্যবাদ, আশা করছি বুঝতে পেরেছেন। জি স্যার, অসংখ্য ধন্যবাদ, ক্লিয়ার স্যার। ধন্যবাদ। এরপরে আসছে সেই কাঙ্ক্ষিত গুরুত্বপূর্ণ ব্যাপার, আল্ট্রাসাউন্ড করতে গেলে আমাদের বাবা মায়ের যে বিষয় জানার থাকে সেটা হচ্ছে জেন্ডার। আল্ট্রাসাউন্ড কিন্তু অন্যতম, প্রায় আমরা ইয়ে করেছি, প্রায় 80% থেকে 90% মানুষের একমাত্র আকাঙ্ক্ষা থাকে আমার গর্ভে একটি বাচ্চা আছে, এই বাচ্চাটার লিঙ্গ ধারণ করে দেওয়া। লটারির ফলাফল আগে জানতে চাই স্যার। আগেই জানতে চায়, কিন্তু খুবই এর সাথে বলি, জানেন আমাদেরকে যখন এই আল্ট্রাসাউন্ড করানো হয়েছে এবং এই বিজ্ঞানের শপথ করানো হয়েছে, আল্ট্রাসাউন্ডে কোন ডাক্তার এই শব্দটা এখন আইনেই আছে, এইটা উল্লেখ করবে না। এটা আসলে আল্ট্রাসাউন্ড রিপোর্টে কিন্তু এটা লেখা থাকে না, এটা লেখা উল্লেখ করা এখন দণ্ডনীয় অপরাধ। কেন অপরাধ? আমাদের দেশে ছেলে হলে মেয়ে, মেয়ে হলে ছেলে চাই, যা থাকে বিকল্প চাই। সেটা যদি না হয় কখনো কখনো আমরা ক্রাইম পর্যন্ত করে দিতে পারি। সেই সুবাদে এই ক্রাইমের অংশ যেন আল্ট্রাসাউন্ড বা সোনোলজিস্ট না হয়, এটা আইন করে উল্লেখ করা আছে যে এটা বলা যাবে না, বললে অপরাধ। কোন ডাক্তার বলে ফেলেছে, আপনি প্রমাণ করেছেন, তাহলে ওর ডাক্তারের আল্ট্রাসাউন্ড লাইসেন্স বাতিল, ওর পড়াশোনা বাতিল হয়ে যাবে, এই বিপদে ফেলতে পারে নিশ্চয় করলে। যদি উল্লেখ করা থাকে না সেখানে মেল এবং ফিমেল লেখা, অনেক সময় যদি উল্লেখ করা থাকে তাহলে কি করে মেল এবং ফিমেল লেখা থাকে, কিংবা কখনো কখনো পুরুষ বা নারী বোঝানোর জন্য সাংকেতিক চিহ্ন দেওয়া থাকতে পারে। সাংকেতিক চিহ্নটা দেখুন, এই যে গোল প্লাস, এইটার মানে এইটার অর্থ হচ্ছে ফিমেল। গোলটা দেখুন, প্রত্যেকটা সংকেতের যথার্থ এবং যৌক্তিক কারণ রয়েছে বোঝার সাথে, সহজ ভাবে বোঝার জন্য। এই গোলটার প্লাস হয়ে থাকা মানে এই গোলটা ডিম থাকে, স্থায়ী এক জায়গায় আছে, একই অবস্থানে আছে। আর এই তীর চিহ্নর মানে এই গোল ও জায়গায় থাকে না, কোন দিকে যাবে, ডানে যাবে কি বামে যাবে, এটা হচ্ছে মেল চিহ্ন, আর এটা ফিমেল চিহ্ন। এইভাবে একটু সহজ ভাবে আমি বোঝানোর চেষ্টা করলাম। যাই হোক, বুঝতে পেরেছেন। এই জেন্ডারের ক্ষেত্রে
আসলে খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত বলা হয় না, কিন্তু কোন রোগী, কোন যারা আলোচনা করতে আসে তারা কিন্তু এটা জানার জন্য অধীর আগ্রহে, মানে ব্যাকুলতার সাথে অপেক্ষা করে। যদি না বলতে পারা যায় সনোলজিস্টই ভালো না, ভালো না, এমন বলে। গেল। আল্ট্রাসাউন্ড রিপোর্টে গর্ভধারণ এবং প্রস্রাবের সময়কাল বোঝাতে যেসব শব্দ ব্যবহার করা হয়, সংক্ষেপে সেসবগুলো একটু শুনে আসে। এখানে এলএমপি, এই গর্ভধারণ সংক্রান্ত কিছু ব্যাপার আছে। এলএমপি, এটা সবাই আমার বিশ্বাস জানা আছে। লাস্ট মিনস্ট্রুয়াল পিরিয়ড, সর্বশেষ পিরিয়ডের প্রথম দিনটি এলএমপি হিসেবে উল্লেখ করা থাকে এই রিপোর্টে। অনেক সময় আসলে আল্ট্রাসোনোলজিস্টরাও আমরা জিজ্ঞাসা করি যে আপনার লাস্ট মেন্স কত তারিখে হয়েছে, এলএমপি কত, সবাই বোঝে, শিক্ষিতরা এখন তো অনেকে জানে এটা। তারপরে দেখুন জেস্টেশনাল এজ, এই জেস্টেশনাল এজ হলো গর্ভধারণের সময়, অর্থাৎ গর্ভাবস্থায় কত সপ্তাহ চলছে তা নির্দেশ করতে এই শব্দটা ব্যবহার হয়ে থাকে। মাথায় জেস্টেশনাল এজ কত সপ্তাহ, এটা দিয়ে সপ্তাহ বোঝানো হয়। জেস্টেশনাল এজ 1 উইক, 38 উইকস, এইভাবে উল্লেখ করা হয়ে থাকে। ইডিডি, এর আগে বলেছিলাম এস্টিমেটেড ডিউ ডেট, এস্টিমেটেড ডেট অফ ডেলিভারি অথবা এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি, কাজেই হোক ইডিডি, এই এতগুলো শব্দ দিয়ে বোঝানো হয়। অর্থাৎ আনুমানিক কবে নাগাদ স্বাভাবিক প্রস্রাব বা নরমাল ডেলিভারি হতে পারে তার একটা সম্ভাব্য ডেট দেওয়া হয়ে থাকে এই প্রেগন্যান্সি অবস্থায়। এখানে দেখুন, আমরা আজকে আমাদের আসলে এরকম থাকলে শুধু আল্ট্রাসাউন্ডের উপর নির্ভর করেই এটা করা যায় তা না, এটার একটা সহজ হিসাবও আছে, আমরা সেই হিসাবটাও একটু জেনে নেব। এলএমপি এর সাথে হিসাবটা দেখুন, এলএমপি অর্থাৎ লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ডের সাথে 9 মাস 7 দিন যোগ করে একটি হিসাব করা হয়। মনে রাখবেন, কেবল শতকরা 4% শিশুর ক্ষেত্রে আল্ট্রাসাউন্ডে নির্দিষ্ট করে দেওয়া তারিখে নরমাল ডেলিভারি হয়। অথচ আমরা বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে, আল্ট্রাসাউন্ডের যে ডেটটা ইডিডি বলে লেখা থাকে, এইটাকেই আমরা বিশ্বাস করে নিয়েছি। ওই দিনটা যদি কোনো রকমে পার হয়, আমাদের মানে আর স্থির থাকার কোনো উপায় নেই, ওইটাকেই মনে হয় যে একদম স্বীকার করে নিয়েছে। অ্যাজ লাইক বলে না, দাজ্জাল আসবে, আসলে এটা বলে দেবে, বিশ্বাস করে নেবে, হ্যাঁ তুমিই প্রভু, তোমাকেই মেনে নিলাম। এই দাজ্জালের বাস্তব প্রমাণটা আল্ট্রাসাউন্ডের এই রিপোর্ট দিয়ে মানুষের ইমানের ওজনটাও এখান থেকে করে নেওয়া যায়। এটা যদি কেউ বলে দিয়েছে আল্ট্রাসাউন্ডে বলেছি যে দেখুন মাথার মাপটা, পায়ের এই লম্বা হাড়ের মাপ আর পেটের এই আড়াআড়ি মাপ, আর আনুষঙ্গিক একটু নিয়ে এই একটা বিজ্ঞান মানুষের তৈরি, আল্লাহর হিকমত দিয়েছে, এই বিজ্ঞান বানিয়ে যে ডেটটা বলে এটাকে বিশ্বাস করে থাকে। এর মানে কি এটাকে প্রভু হিসেবে স্বীকার করে নেওয়া নয়? আল্লাহ চাইলে তো আরো 7 দিন পরেও হতে পারে, কারণ তো 27-এও হয়। সেসব সুবাদে আমরা বিশ্বাস করে ফেলেছি। আর এখান থেকে প্রমাণিত হয় যে আসলে আমরা এখন অন্য একটা শক্তির ইয়ে করে, মানে কি বলে, সিজদা করি, মেনে নিই, এইটা খুব প্রমাণিত হয়। সেই ক্ষেত্রে বলার জন্য এখানে একটু উল্লেখ করেছে যে মনে রাখবেন যে কেবল শতকরা মাত্র 4% শিশুর ক্ষেত্রে আল্ট্রাসাউন্ডে গবেষণায় দেখা গেছে নির্দিষ্ট করে দেওয়ার তারিখে নরমাল ডেলিভারি হয়। তো আসলে আমরা তাহলে ওই কথা আসলে যাবে না, শেষ হবে না, বলে শেষ করা যাবে না। ডেট অফ, দেখুন কিভাবে আমরা বের করতে পারি যে একজন প্রেগন্যান্সির লাস্ট মিনিস্ট্রিয়াল পিরিয়ডের ডেটটা বলবে, এবং আমরা তাকে তার বাচ্চার ডেলিভারির একটা ডেট বলে দেবো, সম্ভব একটা তারিখ বলে দেবো। এটা একদম ন্যাচারালি, এটা ন্যাচারাল। কিন্তু আল্ট্রাসাউন্ডে যে পরীক্ষা করা হয় মেশিনে, হিসাব করে ওটা সবসময় ঠিক হয় না, কারণ হাড়ের মাপটা একটু ধরতে একটু কম বেশি হয়ে গেলে সেটা কি হয়, বেশি হয়ে যায়, 1 সপ্তাহ বা 1-2 সপ্তাহ কম বেশি হয়ে যেতে পারে। সেটা দিয়ে এটা বিশ্বাস করাটা ঠিক হবে।
যাই হোক, দেখুন আমরা একটু পুরাতন একটা সংখ্যার একটা ছবি আমি ইউজ করেছি। সেটা হচ্ছে যে একটা মায়ের লাস্ট মিনিস্ট্রিয়াল পিরিয়ড ছিল 15 মার্চ 1997। তাহলে এখান থেকে কি করার নিয়ম, আরেকটা নিয়ম আছে, 3 মাস এখান থেকে মাইনাস করে দিতে হবে। 3 মাস মাইনাস করে দিলে দেখুন এখান থেকে 15 থাকলো, 3 বাদ দিয়ে দিলে অর্থাৎ মাস থেকে এখানে ডিসেম্বরে চলে আসলো। আর যেহেতু পরের ডিসেম্বর এদিকে ছিল তাই 97 থেকে 96 হয়েছে। তাহলে 3 মাস বাদ দিয়ে আমরা পেলাম 3 মাস বাদ দিয়ে এই ডেটটা। এইটার সাথে সূত্রটা কি দাঁড়ালো, যে যে ডেট আছে তার সাথে 3 মাস বাদ দেব এবং যোগ করব কি 7 দিন, ওই ডেটের সাথে 7 দিন যোগ করবো। অর্থাৎ 15 তারিখ পেলাম, তার থেকে 7 যোগ করে দিলাম। আর যেহেতু ওইটা একটা বছর ছিল, এই বছরে তো নিচে হতে পারে না, ওই একটা যোগ করা। তাহলে 7 দিন আর ওই এক শেষে 1 বছর একটু যোগ করে নেবো, যদি দেখি মাইনাস হয়েছে। এই গেল একটা ইজি ডেলিভারি ডেট বের করা। আপনিও বের করে দিতে পারবেন। ওই যে 9 মাস 7 দিন যোগ করে, অর্থাৎ যে ডেট আছে তার সাথে 9 মাস 7 দিন যোগ করে ওই বের করা যায়। উপায় একই রকম। আরেকটা দেখুন বোঝানোর জন্য, বাবা আমি একটু ক্লাস নিচ্ছি, পড়ছি আব্বু। বলবো না, তুমি একটু খেলা করো। তারপরে দেখুন নেগেলস এর রুলস যেটা আছে সেটা হচ্ছে 7 দিন যোগ করে ফার্স্ট ডে অফ লাস্ট, যেটা এলএমপি থেকে 7 দিন যোগ করে 3 মাস মাইনাস। অক্টোবর 15, 7 দিন যোগ করলে অক্টোবর 22, আর এখান থেকে এই যে অক্টোবর 22 অক্টোবর, এখান থেকে 3 মাস মাইনাস করে দিলে এখানে জুলাই আসে। এইটাকেই ডেট নির্ধারণ করা, অর্থাৎ 3 মাস মাইনাস করে যদি 7 দিন ওই ডেটের সাথে যোগ, আর কমে গেলে সালের সাথে কমলে 1 যোগ। এইটা আপনার সূত্র। আমরাও বলে দিতে পারি, শুধু তার পিরিয়ডের কথা বলে দিলেও বলে দেবো আপনার ডেটটা এত তারিখে আছে, তত রোগী একটু খুশি হবে। আর আমাদেরও একটা ধারণা থাকবে যে ন্যাচারালি এইটাই হতে পারে। এবার চলুন গর্ভে ভ্রূণের অবস্থান বোঝাতে আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টে যেসব শব্দ ব্যবহার করা হয় সেইগুলো। তার মধ্যে অন্যতম হচ্ছে লোকেশন। আল্ট্রাসোনোগ্রাফিতে রিপোর্টে খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ হলো লোকেশন বা অবস্থান। ভ্রূণ জরায়ুর মধ্যে অবস্থান করলে তাকে কি বলে, যদি জরায়ুর মধ্যে আল্ট্রাসাউন্ড রিপোর্টে ভ্রূণ যদি জরায়ুর মধ্যে অবস্থান করে তাকে বলে ইন্ট্রা ইউটেরাইন, অর্থাৎ ইউটেরাসের ভিতরে। এটা হচ্ছে ইন্ট্রা ইউটেরাইন, এই শব্দটা অনেক সময় ব্যবহার করা হয়। এবং জরায়ুর বাইরে অবস্থান করলে এক্সট্রা ইউটেরাইন লেখা থাকে। তাহলে কি হলো দেখুন, ইউটেরাইন হচ্ছে যে প্রেগন্যান্সি, সেটা হচ্ছে জরায়ুর মধ্যে থাকতে হবে। এমব্রায়োটা কোথায় বসবে, জরায়ুর ভিতরে। আর বাকিটা এক্সট্রা ইউটেরাইনটার মধ্যে আমাদের কমনলি যেটা জানা হয়, বা প্রেগন্যান্সি যদি জরায়ু থেকে না হয় তাহলে সেটাকে কি বলে, একটোপিক প্রেগন্যান্সি বলে। মেডিকেল টার্মটা কি আসে, একটোপিক প্রেগন্যান্সি। এবার চলুন একটোপিক প্রেগন্যান্সিটা কোথায় কোথায় কি অবস্থায় হতে পারে সেটার একটা ধারণা। আমরা জানি যে ফিটাস মায়ের জরায়ুতে বড় হয়, কিন্তু কখনো কখনো বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয় যখন ফিটাসের অবস্থান থাকে জরায়ুর বাইরে। এটি হতে পারে জরায়ুর নালীতে বা ফ্যালোপিয়ান টিউবে। মেডিকেলের ভাষায় একে বলা হয় একটোপিক প্রেগন্যান্সি। একটোপিক প্রেগন্যান্সি কোথায় কোথায় হতে পারে, বিভিন্ন জায়গাতে হতে পারে। এটা জরায়ুর মধ্যে, এটাকে ইন্ট্রা-ইউটেরাইন প্রেগন্যান্সি। না হলে আরো কয়েকটা জায়গায় আছে, চলুন আমরা এই ছবিটা থেকে কিছুটা বুঝে নেই। ইউটেরাইনের মধ্যে পার্থক্য আছে, কোথায় কোথায় এই বাচ্চায় এই পর্যন্ত কোথায় কোন জায়গায় কত পার্সেন্ট হতে দেখা গেছে সেটা আমরা দেখে নেব। একটোপিক প্রেগন্যান্সিটা কোথায় কত পার্সেন্ট হয়। বেশিরভাগ ক্ষেত্রে দেখুন
নিচের দিক থেকে যদি এখান থেকে শুরু করি, ওভারিয়ানে অর্থাৎ ওভারির পাশেও কখনো ইয়ে করতে পারে, এমব্রায়োটা বসতে পারে, সেটা থাকে মাত্র 4%। ফিম্বুলা অর্থাৎ ফ্যালোপিয়ান টিউবের যে ফুলের মতো মুখ জাতীয় আছে একদম মুখের কাছে, যেখানে ওভারি থেকে ফুটে গিয়েই থাকার কথা, সেখানে হয় মাত্র 5% হওয়ার সম্ভাবনা এখানে এই একটোপিক প্রেগন্যান্সিটা। অ্যাম্পুলা, এই যে অ্যাম্পুল যেটা এখানে হচ্ছে সবচেয়ে বেশি হয়, কারণ এখানে গিয়ে অনেক সময় এই ওভুলেশন মানে এগটা এখানে গিয়ে আটকে যায়, অনেক সময় যেতে পারে না, আর এদিক দিয়ে তখন শুক্রাণুটা এসে এর সাথে দেখা হয়ে গেলে এখানেই অবস্থান করে। এই অ্যাম্পুলারিতে সবচেয়ে বেশি দেখা যায়, তার হচ্ছে 78%। এবার দেখুন ইথমিকে আছে, এখানে আছে প্রায় 12% ইথমিক, এই জায়গাটাতে আছে। কর্নুয়ালে এখানে কোনায় এই জরায়ু থেকেই যে ফ্যালোপিয়ান টিউবের সূত্র সেই ভাঁজে এখানে প্রায় 2% মতো হয়, কারণ অনেক সময় এখানে যে আসতে পারে সে এখানেও চলে আসে, এই জায়গাতে সবচাইতে বেশি থাকে, আর এই সব জায়গায় একটু আটকায় বেশি। আর অ্যাবডোমিনালেও খুব রেয়ার দেখা যায়, অর্থাৎ পেটের মধ্যে এখান থেকে ফ্যালোপিয়ান থেকে বের হয়ে গিয়ে এদিকে বাইরে পড়ে যায় অ্যাবডোমিনাল জায়গায়, 1% এর কম দেখা গেছে এ পর্যন্ত। আর আরেকটা কথাই হয় অনেক সময় সিজারিয়ান স্কেয়ার যেটা থাকে, পূর্বে সিজার করার ইতিহাস আছে, অনেক সময় সেসব জায়গাতে গিয়েও এটা দেখা যায় 1%। আর সার্ভাইকাল যেটা সার্ভিক্স এর কাছে একদম বাইরে, এই জায়গাটাতেও 1% হয়। সর্বোপরি জরায়ুর মাঝখান ছাড়া আর বাকি জায়গাগুলোকে বলে কি বললাম, একটোপিক প্রেগন্যান্সি। সেটা বেশি হয় অ্যাম্পুলা, ইথমিক, এই জায়গাগুলোতে সবচেয়ে ফিম্বুলা আর ওভারি। এইগুলা হয়ে গেলে সাধারণত আমরা ওষুধ দিয়ে চেষ্টা করলে এসবগুলো হয় না, এটা বিশেষ অপারেশন বা এইখান থেকে অল্প ছোট থাকলে বের করা যায়, নয়তো ওপেন করে এটা পরিষ্কার করতে হয়। ব্যথা যন্ত্রণা থাকে, তীব্র যন্ত্রণা ব্যথা হতে থাকে যে কোনো এক পাশে, আমরা অনেক সময় অ্যাপেন্ডিক্স বা অন্যান্য গুলা চিন্তা করি, ডানে হলে ডানে, বামে হলে অন্যান্য কিছু চিন্তা করি, তো তখন দেখা যায় এটা পরীক্ষা করলে আমরা একটোপিক প্রেগন্যান্সি পাই। একটোপিক প্রেগন্যান্সি হলে সাধারণত ওষুধ দিয়ে এটা ভালো হয় না, আমরা এটা সাধারণত সার্জারি বা এই পরামর্শ দেব, তা নাহলে রোগীর জীবন বিপন্ন হতে পারে, অথবা বেশি বড় হয়ে গেলে এই পুরো ফ্যালোপিয়ান টিউবটাই নষ্ট হয়ে যায়, তখন অপারেশন করলে বা এটা কেটে ফেলে দিতে হয়। তখন একটা নিঃসন্তান দম্পতির বাচ্চা জন্ম ধারণ 50% কমে যাবে, কারণ একটা ডিম তো এই পাশে থেকে আসে, একবার এটা থেকে আসে, তাহলে একটা যদি নাই থাকে ওর উপরে চরম চাপ পড়ে যেতে পারে। সেই জন্য আমরা আগের থেকে বুঝতে পারলে, এই জন্যই তো পরীক্ষা করে নিয়ে আমরা রোগীকে সঠিক পরামর্শ দেব। একটা জিনিস মনে রাখবেন, সঠিক পরামর্শ দিলে সম্মান কমে না। আপনি যদি ভালো পরামর্শ দেন, সেটা যতই যাক, আমি সব পারবো হবে না তো, আমার দ্বারা আমি পারলে তো সব আমি করতাম, তাই না? আমি বলতে আমরা সবাই বুঝেছি, আমরা যারা ডাক্তারি করি। তো সেই কারণের জন্য এগুলোর ক্ষেত্রে সবাই সচেতন থাকবে। এবার চলুন, গর্ভে ভ্রূণ কি অবস্থানে রয়েছে তা বোঝানোর জন্য আল্ট্রাসাউন্ড রিপোর্টে সাধারণত প্রেজেন্টেশন এবং লাই শব্দ এই দুটি ব্যবহার করা হয়। প্রেজেন্টেশন এবং লাই এই দুটি শব্দ ব্যবহার করা হয়। তো প্রেজেন্টেশনটা কি? চলুন, প্রেজেন্টেশন বলতে বোঝায় ভ্রূণের শরীরে কোন অংশটি জরায়ের মুখের সবচাইতে কাছাকাছি আছে, বা প্রসবের সময় কোন অঙ্গটি আগে বেরিয়ে আসবে, এটাকে বলে প্রেজেন্টেশন। আশা করছি বুঝেছেন। অর্থাৎ ভ্রূণের শরীরের কোন অংশটি জরায়ের মুখের সবচাইতে কাছাকাছি আছে, প্রসবের সময় কোন অঙ্গটি আগে বেরিয়ে আসবে, তার উপরে নির্ভর করে এই প্রেজেন্টেশনটা। প্রেজেন্টেশন 3 ধরনের। কয় ধরনের? 3 ধরনের। এক হচ্ছে সেফালিক প্রেজেন্টেশন বা কেফালিক প্রেজেন্টেশন, 2 ব্রিজ প্রেজেন্টেশন, 3 নম্বর হচ্ছে শোল্ডার প্রেজেন্টেশন। চলুন আমরা
এইটার একটু নিগুড় তত্ত্ব বের করে। সেফালিক প্রেজেন্টেশন, এটি হচ্ছে গর্ভে ভ্রূণের সবচেয়ে ভালো অবস্থা। এই ধরনের প্রেজেন্টেশন মায়ের গর্ভে ভ্রূণের মাথা নিচে এবং পা উপরে থাকে, অর্থাৎ ভ্রূণের মাথা জন্মনালীর কাছাকাছি থাকে। এটা দেখলে যে মনে পড়ে যায় না, একটা কবিতা ছিল, এক যে ছিল মজার দেশ, সব রকমে ভালো, রাত্রিতে বেজায় রোদ, দিনে চাঁদের আলো। তো যে সেটা হচ্ছে কি জানো, মাথা নিচের দিকে থাকে আর পা উপরে। এই সেই দেশ যা মাথা থাকে নিচের দিকে, এবং এইটাই ভালো। এইটা ছাড়া অন্য কোনো কিছু হলে সমস্যা ছিল। সৃষ্টিকর্তা দেখুন, তার শুকরিয়া আদায় করতে হয়। আসলে যখন কোনো বিজ্ঞানী, কোনো শিক্ষিত মানুষ যখন বিজ্ঞান গভীর ভাবে আত্মস্থ করে, তখন সৃষ্টিকর্তার প্রতি মানে কারো মাথাটা নত হয়ে যায়। এখানে দেখুন কত লজিকটা, এই যে মাথাটা যতই বড় হোক না কেন, এটা আগে আসলে তার আর বাধার কোনো সুযোগ নেই, জন্মটা খুব সুন্দর ভাবে হয়। সেজন্য আসলে শুকরিয়া। চলুন আমরা সেফালিক প্রেজেন্টেশন আবার কেমন কেমন আছে সেটা একটু দেখে নিই। সেফালিক প্রেজেন্টেশন দুই ধরনের হয়। আল্ট্রাসাউন্ড রিপোর্টে এর উল্লেখ থাকে অ্যান্টিরিয়র এবং পোস্টেরিয়র। অ্যান্টি মানে আর স্টুডেন্টরা আমি কিভাবে বোঝা যায় না, অ্যান্টি অ্যান্টি, তাহলে মনে রাখবে, সারা জীবনেই মনে থাকবে, ভুল হবে না। কারণ আমাদের তো অনেকে বিজ্ঞান বা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে নেই, তো আমাকে একটু জুস করে খাওয়াতে হয়েছে। অ্যান্টি মানে আগে, এ আগে, এ আগে, অ্যান্টিরিয়র আগে, পি পোস্টেরিয়র পিছনে। দেখুন মিলও থাকে। তাহলে অ্যান্টিরিয়র পোস্টেরিয়র, এটা দুইটা চিহ্ন আমি আরো ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। অ্যান্টিরিয়রটা যেটা, মায়ের গর্ভে ভ্রূণের সবচাইতে সাধারণ অবস্থা হলো অ্যান্টিরিয়র প্রেজেন্টেশন। সেখানে 96.5% ক্ষেত্রে এই ধরনের প্রেজেন্টেশন দেখা যায়। এই প্রেজেন্টেশন এর ক্ষেত্রে ভ্রূণের মাথা নিচের দিকে থাকে এবং তার মুখ মায়ের পিঠের দিকে ঘোরানো থাকে। মুখটা কোথায় থাকে? মায়ের এই পাশটা কিন্তু পিঠ, হ্যাঁ, এই পাশটা এটা পিঠ। তাহলে মুখটা মায়ের পিঠের দিকে ঘোরানো থাকে, মানে হচ্ছে আপনারা যে শিরা, ভার্টিব্রা এর দিকে ঘোরানো থাকে। অর্থাৎ ভ্রূণের পিঠ থাকে মায়ের পেটের দিকে। এই যে ভ্রূণের পিঠ থাকে মায়ের কোথায়? পেটের দিকে। ভ্রূণের থুতনি থাকে তার বুকের সাথে, হ্যাঁ, বুকের সাথে। ভ্রূণের থুতনি তার বুকের সাথে লাগানো থাকে এবং ভ্রূণের মাথা মায়ের পেলভিসে ঢোকার জন্য তৈরি থাকে। পেলভিসটা, যে পেলভিস বোন এখানে। এই পজিশনকে সাধারণত অক্সিপুট অ্যান্টেরিয়র পজিশন বলে। অক্সিপুট অ্যান্টেরিয়র পজিশন বলে থাকে, এটাকে অক্সিপুট অ্যান্টেরিয়র পজিশন বলে। এবার পোস্টেরিয়রটা কিভাবে থাকে দেখুন, যখন গর্ভে শিশুর মাথা নিচের দিকে থাকে ঠিকই, কিন্তু মুখ মায়ের পেটের দিকে ঘোরানো থাকে। মুখ থাকে কোথায়? মায়ের পেটের দিকে, অর্থাৎ ওর পিঠও মায়ের পেটের দিকে সমান্তরালে। তখন ভ্রূণের এই পজিশনকে বলা হয় অক্সিপিটো পোস্টেরিয়র পজিশন, সংক্ষেপে পোস্টেরিয়র পজিশন বলে। এই ধরনের পজিশনকে অনেক সময় ফেস আপ বা সানি সাইড আপ বলা হয়। সানি মানে কি? মা যদি সামনে থাকে, সূর্য যদি সামনে থাকে, তাহলে ওর চোখে আলো লাগবে না। এই মায়ের পর্দা যদি না থাকে, পেটটা না থাকলে এই সানি, সূর্য দেখা যায়, সান, এই সান আপ, সাইড আপ বলে। তো এই ক্ষেত্রে এইটাকে এই পজিশনে বলে। অনেক ক্ষেত্রে এরকম থাকে, এই পজিশন থাকলে অনেকে আমাদের মাথায় করতে পারে। জটিল কঠিন ক্ষেত্রে আরো বড় বড় সনো যখন দেখায় তখন এভাবে লেখায়। তো চলুন এইবার চলে আমরা ব্রিজ প্রেজেন্টেশনটা কাকে বলে। ভ্রূণের স্বাভাবিক অবস্থানের উল্টোটা হলো ব্রিজ প্রেজেন্টেশন। ভ্রূণের স্বাভাবিক অবস্থানের উল্টোটাই হলো ব্রিজ প্রেজেন্টেশন, অর্থাৎ পৃথিবীতে যেরকম আছে সেই রকম পজিশনটাকে ব্রিজ প্রেজেন্টেশন বলে। ব্রিজ মানে দেখুন বলবে আড়াআড়ি, রোগী এসে বলবে কিন্তু আড়াআড়ি। আদতে তো আড়াআড়ি ব্রিজটা আড়াআড়ি না। এই যে মনে করে বাচ্চা উল্টায় আছে, আদতে কি দেখুন তো বাচ্চাকে উল্টায় আছে, তো ভালোই আছে,
নিচের দিকে দিয়ে সুন্দর করে বসে আছে, ও তো ভালো আছে, কিন্তু আমাদের সেক্টর কি ব্রেস প্রেজেন্টেশন, শিশুর মাথা উপরের দিকে থাকে এবং তাহার নিম্নভাগ বা পা নিচের দিকে থাকে, অর্থাৎ গর্ভে শিশু উল্টো হয়ে থাকে। গর্ভের মধ্যে গর্ভে শিশু উল্টো থাকে হিজের মতো। ব্রেস পজিশন সাধারণত 3 ধরনের হয়ে থাকে। 3 ধরনের মধ্যে কি কি আছে? একটা হচ্ছে ফ্র্যাঙ্ক, একটা হচ্ছে কমপ্লিট, আর একটা হচ্ছে ফুট লিঙ্ক। ফ্র্যাঙ্ক, কমপ্লিট এবং ফুট লিঙ্ক। চলুন একটু একটু করে সংক্ষেপে বলে দেই। ফ্র্যাঙ্কটা কি হচ্ছে? এক্ষেত্রে শিশুর নিতম্ব নিচের দিকে থাকে, পা উপরের দিকে, মাথার কাছে, এই দেখুন পা উপরের দিকে মাথার কাছাকাছি বাঁকানো অবস্থায় থাকে। এটাই সবচাইতে কমন ব্রিজ পজিশন। এই ব্রিজের যে পজিশনটা দেখি, এইটা হচ্ছে সব, এই ক্ষেত্রে বাচ্চাটা যে সময় সময় এটা থাকে না, মানে ডেলিভারি হতে চায় না, যদি একটা আসে বা আসতে চায় না। এরপরে দেখুন আরেকটা কি আছে, কমপ্লিট ব্রেস। আগেরটাতে কিছুটা হলেও আপনার এই ধরে টরে নিয়ে সোজা করে মাথাটা ঘুরে নিয়ে চলে আসা যায়, কিন্তু এইভাবে যদি থাকে একে বলে কমপ্লিট ব্রেস, একদম অরিজিনাল ব্রেস। ব্রেস মানে আড়াআড়ি তো তেড়া বাঁকা বাঁকা। এই ধরনের পজিশনে শিশুর নিতম্ব নিচের দিকে থাকে, সেই সাথে তার পা ও হাঁটু বাঁকানো অবস্থায় নিতম্বের কাছাকাছি থাকে। পা এবং হাঁটু নিতম্বের কাছাকাছি থাকে, এটাকে বলে কমপ্লিট ব্রেস। এরপরে আছে দেখুন ফুটলিং ব্রেস। এই পজিশনে শিশু এক পা বা উভয় পা নিচের দিকে জন্মনালীর দিকে ফেরানো থাকে। একটা পা একদম নালীর কাছাকাছি, মানে ঢুকবে, লিঙ্ক করা থাকে, অলরেডি বেঁধেই আছে, লিঙ্ক হয়ে আছে, লিঙ্ক আটকে আছে অলরেডি, এটাকে বলে ফুটলিং ব্রেস। তো এই ব্রেসটাতে খুবই জটিল ব্যাপার, এসব ক্ষেত্রে অনেক সময় সিজারিয়ান সেকশন ছাড়া হতে চায় না। আমরা এই ব্রেস প্রেজেন্টেশনের ক্ষেত্রে কিছু মেডিসিন আছে, আমরা দেখেছি কোনো কোনো ইয়েতে আছে পালসেটিলা, এই ক্ষেত্রে খুব ভালো মেডিসিন। এর সাথে কিছু ক্ষেত্রে আমাদের ডাক্তারবাবুরা অনেক সময় বায়োকেমিক গুলো ব্যবহার করে, মাকে একটু খাদ্য পুষ্টি ভালো করে খেতে দিতে বলে, যাতে করে একটু হেডের দিকটাতে হলো একটু নড়াচড়া ভালো করলো, অনেকটা এই চেঞ্জটা করে ফেলতে পারে। অনেক সময় এখানে আপনার ওই প্লাসেন্টার জন্য কোনো কোনো সময় ঘুরে উঠতে পারে না, এইসব ধরনের সমস্যাগুলো দেখা যায়। তো যাই হোক, তাহলে আমরা ফুটলিং বেসের পরে কি দেখছি, এর পরেরটা বলেছিলাম প্রেজেন্টেশনে কোথায়, শোল্ডার প্রেজেন্টেশন। এই ক্ষেত্রে কি দেখা যায় দেখুন, এইটা সেই অরিজিনাল হচ্ছে আড়াআড়ি। অল্প কিছু ক্ষেত্রে দেখা যায় শিশুর ঘাড়, পিঠ বা হাত জন্মনালীর দিকে ফেরানো থাকে। এই ধরনের পজিশনকে বলা হয় শোল্ডার প্রেজেন্টেশন। এই প্রেজেন্টেশনে ভ্রূণ ট্রান্সভার্স লাই অবস্থানে থাকে, অর্থাৎ ছেদ জরায়ুতে লম্বা লম্বি না থেকে পাশাপাশি অবস্থান করে। এটা হচ্ছে শোল্ডার প্রেজেন্টেশন বলে। এটাও ব্রেস্ট প্রেজেন্টেশনেরই আরেকটা ধরনের। আশা করছি আমরা বুঝতে পেরেছি সবাই। আচ্ছা, টাইম তো প্রায় 10:30 বেজে গেছে, আমি কি অল্প কিছুক্ষণ আর কন্টিনিউ করবো না, আজকের মতো এখানে রাখবো? স্যার এই পজিশন পর্যন্তই থাকছে। হ্যাঁ, ধন্যবাদ। তাহলে আরেকটা সেক্টর আছে দেখুন, ওইটা এর সাথে লিঙ্ক, তো আমি এইটুকু দিয়ে আজকের মতো শেষ করবো ইনশাল্লাহ। হ্যাঁ, মানে এইটা অল্প একটা স্লাইড আছে, সেটা হচ্ছে এর পরেরটা আছে যে প্রতি 400 গর্ভধারণে একটি ভ্রূণ এই পজিশনে থাকতে পারে। ওই যে ওই শোল্ডারটার কথা বলছে, যখন এমন হয় বাচ্চার পিঠ বা ঘাড় জরায়ুর মুখ ঢেকে রাখে, এক্ষেত্রে বাচ্চা এবং মায়ের জটিলতা দেখা দিতে পারে। সেক্ষেত্রে আমরা খুব সাবধান থাকবো এবং এমন পজিশন দেখলে অবশ্যই একজন জন্মানোর আগে পজিশনটা বলে দেব। এরপরে দেখুন যে লাই শব্দটা, এই প্রেজেন্টেশনের সাথে লাইটা থাকার কারণে আমরা লাই পর্যন্ত গিয়ে পড়ব। লাই শব্দটি দিয়ে গর্ভের ভ্রূণের স্পাইনাল কলাম বা মেরুদণ্ড মায়ের স্পাইনাল কলামের সাথে কোন অবস্থানে আছে তা বোঝানো হয়। সাধারণত 3 ধরনের যা লাই হয়ে থাকে। লাই, এটা হচ্ছে লঙ্গিটিউডিনাল বা লঙ্গিটিউডিনাল লাই বলে,
এই লাই ভ্রূণের স্পাইনাল কলাম বা মেরুদণ্ড মায়ের মেরুদণ্ডের সমান্তরাল থাকে, সে যেমনই থাকুক, এমন থাকলে এই মেরুদণ্ড আর মায়ের মেরুদণ্ড সমান্তরাল থাকে। এই অবস্থানে একে বলে কিভাবে লম্বালম্বি থাকে। সেফালিক এবং ব্রিজ প্রেজেন্টেশনে দুইটা ক্ষেত্রে এমন দেখা যেতে পারে। তাহলে এটাকে লঙ্গিটিউডিনাল লাই, এই শব্দটা দেখলে আমাদের মনে আসতে পারে যে এই শব্দটা মানে কি, তাই আমি এইটা রেখেছি এখানে। তারপরে দেখুন ট্রান্সভার্স লাই, অর্থাৎ যে শোল্ডার প্রেজেন্টেশনটা ট্রান্সভার্স লাই হলে ভ্রূণের স্পাইনাল কলাম মায়ের স্পাইনাল কলামের সাথে আড়াআড়ি ভাবে থাকে, অর্থাৎ ভ্রূণটি মায়ের জরায়ুতে পাশাপাশি অবস্থান করে। আর অবলিক লাই, অবলিক তো সবাই জানেন, অবলিক আড়াআড়ি। ভ্রূণের কলাম যখন মায়ের স্পাইনাল কলামের সাথে 45 ডিগ্রি বা তার কাছাকাছি কোণ সৃষ্টি করে তখন তাকে অবলিক লাই বলা হয়। অর্থাৎ ভ্রূণটি লঙ্গিটিউডিনাল এবং ট্রান্সভার্স লাইয়ের মাঝামাঝি অবস্থায় বেঁকে থাকে। আর আরেকটা শব্দ যেটা খুব বেশি পাওয়া যায় সেটা হচ্ছে আনস্টেবল লাই। এই শব্দটা খুবই দেখবেন 36 সপ্তাহের পরে করা আল্ট্রাসাউন্ডে আনস্টেবল লাই শব্দটি উল্লেখ থাকতে পারে। অর্থাৎ যে টাইমে ফিক্সড হয়ে যাওয়ার কথা সেই টাইমেও যদি আল্ট্রাসাউন্ডে এই আনস্টেবল লাই থাকে, একবার বাচ্চা মাথা নিচের দিকে দেয়, একবার ডানে দেয়, একবার উপরে দেয়, একবার এরকম করে, সাধারণত 36 থেকে 37 সপ্তাহের মধ্যে বেশিরভাগ ভ্রূণেরই প্রস্রাবের জন্য নির্দিষ্ট অবস্থানে চলে আসে। এই সময়ের পর সে তেমন একটা অবস্থান পরিবর্তন করে না, তবে কিছু কিছু ভ্রূণ এই সময়ও নিয়মিত অবস্থান পরিবর্তন করতে থাকে। এই ধরনের পরিস্থিতিকে আনস্টেবল লাই বলা হয়। আমার মনে হয় যে এই যারা আপনার এই দুষ্টু প্রকৃতির আছে মনে হয় এরাই এরকম, নাকি বাইরে আসলে দুই একটা দেখবেন চেম্বারে আসে, এমন দুষ্টু দুষ্টু, এদিকে রাখ রাখ করতে করতে আর একটা ফেলে দিয়েছে। থেকে থেকে আমার তো মনে হয় মাইন্ড করবে না, আমার মনে হয় ওরে মারে বাদে, মা বাবারে বাদে একটু ধরে নিয়ে আলেকে একটু ভালো ওষুধ দিয়ে দিই। তবে এক্ষেত্রে যেটা হয় এরা হচ্ছে আসলে ADHD রোগী, হ্যাঁ, খুব দুষ্ট হয়েছে, হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার এগুলো থাকে। আমার মনে হয় পেটের মধ্যে এই দুষ্টু গুলাই এই বাইরে এসে এরকম করে কিনা জানি না, তবে এইটাই সেই আনস্টেবল লাই। পরে শেষের দিকে হয়ে যায় অবশ্যই একটা পরিস্থিতিতে চলে আসে। সবাইকে আবারও ধন্যবাদ কষ্ট করে আমার সাথে এই শীতের রাত্রে ক্লাসে বা উপস্থিত থাকার জন্য। আমি সত্যি কৃতজ্ঞ অনুভব করছি। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ স্যার, জাযাকাল্লাহ খাইরান। A great thanks on behalf of this group as well as myself. উনি অনেক মূল্যবান সময় প্র্যাকটিশনার তবে আমাদের সাথে শেয়ার করতে আমাদেরই উপকার বেশি হবে, অ্যাবসলুটলি মোর দ্যান 99%। তো এই ক্ষেত্রে কারো যদি কোনো কোশ্চেন থাকে অন দিস অর্থাৎ টুডেজ আজকের লেকচারের উপর সংক্ষেপে প্লিজ। শিওর শিওর, অবশ্যই একটা কোশ্চেন করি, সেটা হচ্ছে যে মোলার প্রেগন্যান্সি বলে একটা বিষয় আছে, এটা কি আল্ট্রাসোনোগ্রামে ওটা কি বোঝা যায় বা কিছু? যেটা এটা হচ্ছে একদমই আপনার ওই প্রাথমিক পর্যায়ের দিকে একটু হচ্ছে বোঝা যায়। অনেক সময় উল্লেখ করে ভালো যারা টেকনিশিয়ান দক্ষ যারা, সেই ক্ষেত্রে কোনো সময় এটার উত্তর দিতে পারে, উত্তর অনেক সময় প্রকাশ পায়। মানে আপনি একটু বলবেন এই বিষয়টা? আমি একজন পেশেন্টকে পেয়েছিলাম, মানে আপনি তো কোথায় কোথায় প্রেগন্যান্সি হয় এটা দেখালেন, এই মোলার বিষয়টা একটু রহস্যজনক, মানে একটু যদি ধারণা দিতেন আর কি। আমি এই ব্যাপারে আপনাকে পরে আরো পরবর্তীতে আসবে। হ্যাঁ জি জি, পরবর্তীতে আসবে, স্টেপ আছে আমাদের শেষের দিকে আছে। আমরা একটু অপেক্ষা করে ক্লাসে থাকবো ইনশাআল্লাহ। ঠিক ঠিক, একবার ফিরে যাবো। হ্যাঁ স্যার, আমি একটু জানতে চাচ্ছিলাম যে ইউএসজি অর্থাৎ আল্ট্রাসোনো এবং হচ্ছে আপনার টিভিএস, এই দুটার ভিতরে স্যার পার্থক্যটা কি? আল্ট্রাসোনো আর টিভিএস এর আসলে মূল পার্থক্যটা হচ্ছে আল্ট্রাসোনো যেটা করা হয় প্রোবটা থাকে তো হাতের উপরে, আর টিভিএস টা ট্রান্সভ্যাজাইনাল, যেটা অর্থাৎ হচ্ছে আপনার মা বোনদের মানে জরায়ুর মধ্যে
যোনি পথে বিশেষ ধরনের লম্বা ধরনের প্রোবটা প্রবেশ করিয়ে আপনার জরায়ুকে এবং ওভারিকে ফ্যালোপিয়ান টিউবকে কাছাকাছি দেখার ক্ষেত্রে আপনার এই টিভিএসটা ব্যবহার করা হয় আরো নিখুঁত ভাবে দেখার স্বার্থে। এটা আমরা এর আগে দেখেছি। হ্যাঁ, এইটাই করার জন্য এর কবে ডিমটা ফুটে বের হলো কিনা, কারণ এই পেটের উপর দিয়ে যেটা করা হয় সাধারণত, এইটা এখানে আপনার ভালো বোঝা যায় না। আরো নিশ্চিত হওয়ার জন্য যে ওভারিতে ডিমের সংখ্যাটা কতটুকু আছে, ফুটে বের হবে কিনা, বের হয়েছে কিনা, ওখানে কোনো ধরনের মানে আরো ক্লিয়ার বোঝার জন্য এই টিভিএসটা করা হয়। এবং সাধারণত জনি নালীর মধ্যে কোনো অসঙ্গতি আছে কিনা, জরায়ের মুখের কাছে আরো কোনো প্রবলেম রয়েছে কিনা, এটা ক্লিয়ার হওয়ার সাথে টিভিএসটা করে। ট্রান্স ভ্যাজাইনাল আল্ট্রাসোনোগ্রাফি একই জিনিস, শুধু ওই প্রোবটা আলাদা, একটু প্রসিডিউরটা আলাদা। সেক্ষেত্রে মেয়ে মানুষগুলো এটা করে। টিভিএসটা পুরুষের ক্ষেত্রে অ্যালাউ না, পুরুষ ডাক্তার করতে পারবে না। তার মানে টিভিএস হচ্ছে আল্ট্রাসোনোগ্রামের একটা প্রক্রিয়া, এটা আলাদা কোনো ওইটারই আলাদা আরো কাছে দেখার জন্য লম্বা প্রোব দিয়ে যেটা করা হয় থাকে। হ্যাঁ স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জানি না স্যার এই রিলেটেড মানে পরবর্তীতে আসবে কিনা, প্রশ্নটা এই যে টিবিএস বলুন। আমি হ্যাঁ সাধারণত গাইনি স্পেশালিস্ট যারা, তারা একজন ফিমেল পেশেন্টকে টিবিএস করার জন্য পরামর্শ দেন মেবি পিরিয়ডের 12তম দিনে গিয়ে টিবিএসটা করার পরামর্শ দেন। এর কি স্পেসিফিক কোনো কারণ আছে যে 12তম দিনে করতে হবে? বা আমার পেশেন্টের যদি এরকম থাকে যে অনিয়মিত ঋতুস্রাব থাকে বা তার ঋতুস্রাব অনেকটা বন্ধ, এই বন্ধের কারণটা ফাইন্ড আউট করার জন্য টিবিএসটা ওই আপনার ইসের উপর কি নির্ভর করা লাগবে কিনা, ওই যে পিরিয়ডের 12তম দিন বা অন্যান্য কোনো কিছুর উপর নির্ভর করা লাগবে কিনা, এই ব্যাপারে যদি একটু ক্লিয়ার করতেন। জি জি, ওই যে বলেছি, আপনি খেয়াল করেছেন কিনা, যে ওই যে 12তম দিনের মধ্যে ওই যে ওভুলেশন টাইমটা দেখে, যে আদতে তার ডিমের ওই 12তম দিনে কারো কারো হয় যে ওভারি একদমই সাইজে ছোট, পূর্ণাঙ্গ নেই, হ্যাঁ স্মল, বা হচ্ছে অ্যাট্রফিস শুকিয়ে যাচ্ছে, অথবা এই যে 12তম দিনে চায় যাদের বাচ্চা হচ্ছে না, 12তম দিনে চাওয়ার পিছনের মূল কারণ যে কোন পাশে, ডান সাইডে না বামের দিকে আপনার যে আপনার এই ফলিকেলটা আছে, ডিম মানে ওভারি ডিমটা আছে কোন পাশে আছে, ওইটা উল্লেখ করার স্বার্থে ওই যে আমার অ্যালোপ্যাথগণ বন্ধুগণ যে ওষুধ দেয় ডিমটা ফুটে বের হওয়ার জন্য, আবার হচ্ছে করে যেটা ওই লিউটিনাইজিং হরমোন সমৃদ্ধ যে ওষুধগুলো দেয়, হ্যাঁ লিউটিনাইজ হওয়ার জন্য, যে ওখানে ডিম থাকবে তাহলে এই যে 16 দেখবেন অ্যালোপ্যাথগণ 16 তারিখের পরে কিছু ওষুধ দেয় আপনার, ওইটা কি কারণে, ওই ডিমটা যদি বড় থাকে তাহলে ওইটা ফুটে বের হয়। এটা চাওয়ার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে ওই টাইমটা তার ওভুলেশন ঘটবে কি ঘটবে না, ডিমগুলো কেমন আছে কি নাই, কোন পাশে আছে, সাইজটা কেমন, দেখবেন ওই সাইজ উল্লেখ করে দেয়। হ্যাঁ, আদতে চাওয়াটা অন্যতম যে ওখানে 12তম দিনটা আদতে ওটা মিডিলে থাকছে, কিছু ব্যাপার মিলায়ে ওইটা ডাক্তারগণ ওইটা খোঁজার চেষ্টা করে যে ওখানে ডিমটা ফুটবে কিনা, সাইজে কেমন আছে, সংখ্যায় কয়টা আছে, কয়টা বড় বড় আছে, এইসব গুলো দেখে একটা সুন্দর সিদ্ধান্ত উপনীত হওয়ার জন্য 12তম দিন থেকে যে 14-12 এর মধ্যে সময় বেঁধে দেয়। 12 দিলে আর একটু সময় হাতে থাকে, ওই যে লিউটিনাইজিং হরমোন সমৃদ্ধ যে ওষুধগুলো আছে ফুটায় বের করার ব্যাপার থাকে। আশা করছি বুঝতে পেরেছি। আর আপনি অনুমতি দিলে আমি তো সংযোজন করবো। আসসালামু আলাইকুম। স্যার যদি অনুমতি দেন তাহলে সংযোজন করবো। ইয়েস স্যার। জি স্যার, শিওর শিওর। স্যার যেটা বললেন দ্যাট ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। মেনলি ওই সময় ডিমের সাইজটা দেখা হয়, ডিমের সাইজটা 18 থেকে 22 মিলিমিটারটা হচ্ছে আদর্শ সাইজ। তো ওই আদর্শ সাইজটা যদি না থাকে তাহলে 14তম বা 15তম দিনে ওভুলেশনটা হয় না। এই জন্য ওই সাধারণত 12তম দিনে এটা করানো হয়। ও প্রয়োজন বোধে এই যে গোনাডোট্রফিন ইনজেকশন দেয় প্রয়োজন বোধে ওই ক্ষেত্রে, এই জন্য মূলত 12তম দিনটা বিশেষভাবে বেছে নেওয়া হয়। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার, সুন্দর করে ব্যাখ্যা দেওয়ার জন্য। Is there any question?
স্যার সময় শেষ হয়ে গেছে স্যার, আর প্রশ্ন নেওয়া যাবে না। মামুন স্যারের যে কোশ্চেনটা ছিল, জি ফারুক ভাই বলেন। স্যার আমি ওই যে মামুন স্যারের যে কোশ্চেনটা ছিল মোলার ফ্যাক্ট নিচে ওটা হচ্ছে যে হাইড্রোটিভ ফারুক ভাই, যে হাইড্রোটিফন মূল্যের কথা বলছে, হ্যাঁ তাই না? হ্যাঁ ওই যে আপনার প্রেগন্যান্সি, আমি ওটা আছে এখন আসলে বলে দিলে না না, আমি ওই মেসেজ অপশনে শেয়ার করছি আর কি ইসে ভাই, ওটাতে আচ্ছা, ওই রিপোর্ট আসে ওইটা। আমি তারপরেও বলি আসলে একটু ওই যে আপনার বাচ্চাদের ওই যে আপনার কিছু খেলনা আছে না, অল্প ছোট ছোট বলের মতো পানির মধ্যে ভিজিয়ে রাখলে আপনার ফুলে ফুলে অনেক বড় হয়ে যায়। মামুন ভাই ম্যাজিক বল হ্যাঁ ম্যাজিক বলের মতো, এইটা যখন এই মোলার প্রেগন্যান্সিটা, মানে সংক্ষেপে বলি, ওটা আমরা ওখানে ছবি আছে শেষের দিকে সেট করা আছে। তো ওইটা ফুলে ওই ধরনের একটা প্রেগন্যান্সির সিউডো প্রেগন্যান্সি, ওটা প্রেগন্যান্সি নয় কিন্তু ওইটা একটা ওই প্রবলেম তৈরি, অনেকগুলো পানির মতো স্যাক 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 গুলো অনেকগুলো নিয়ে সব লক্ষণ দেখায়, এদিকে প্রেগন্যান্সি প্রসব পরীক্ষা করলে সবকিছু হয়, সেটা হচ্ছে আপনার সেই হাইড্রোটিফন মোল বা মোলার প্রেগন্যান্সি। আচ্ছা যাই হোক, আছে এদিকে। হ্যাঁ ধন্যবাদ ফারুক ভাই, আগে জানাই দিচ্ছে, আমি তো ইয়ে রাখছি, একটা অ্যাট্রাকশন রাখছি। আচ্ছা আর আর কিছু? ওয়ালাইকুম আসসালাম। অনেক বাচ্চার পজিশন স্বাভাবিক থাকা সত্ত্বেও এলোপাথ ডাক্তাররা বলে যে এটা সিজার করতে হবে, বাচ্চার মাথা বড়, এইটা রিপোর্টে আমরা কিভাবে বুঝবো? এটা আসলে রিপোর্টে অনেক সময় হচ্ছে সিপিডি এই ধরনের একটা, যখন বলবে এটা আল্ট্রাসাউন্ড যে খুব দক্ষতার সাথে করে, হ্যাঁ সেই হচ্ছে বলে দিতে পারবে মাথা বড়, সিপিডি সেফালোপেলভিক ডিসপ্রপোর্শন। ফারুক ভাই am I রাইট? হ্যাঁ ঠিক আছে ভাই, ঠিক আছে। এইটা হচ্ছে যখন মায়ের পেলভিক বোনের চাইতেও বাচ্চার মাথার সাইজ বড় হয়ে যায়, সেটা কোনো মতেই ওই মায়ের পেলভিক বোন ভেদ করে ওই বাচ্চা ডেলিভারি হওয়া সম্ভব নয়। সেখানে মায়ের জীবনও ঝুঁকিপূর্ণ হতে পারে, আর বাচ্চা তো নির্ঘাত বিপদের মধ্যে পড়বে। সেই সুবাদে এটা খুবই একটা ভয়াবহ সিচুয়েশন। সে কারণের জন্য মেডিকেল সায়েন্সে এরকম ক্ষেত্রে অনেক সময় ওটাকে বলা হয় সিপিডি বলে, সেফালোপেলভিক ডিসপ্রপোর্শন। আশা করছি বুঝতে পেরেছেন। জি স্যার, অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমাদের সঙ্গে ছিলেন, এবং আমাদের মধ্যগণী ডাক্তার ইসাহাক স্যার আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশন উপহার দিয়েছেন, সেজন্য স্যারকে আবারও ধন্যবাদ জানাই। জাযাকাল্লাহ। একটুখানি আমার জাহাঙ্গীর স্যার কোনোদিন কোর্সে করার, আজকে উনি হাত তুলেছেন। জাহাঙ্গীর স্যার প্লিজ, টিএম জাহাঙ্গীর স্যার। স্যার জি বললেন। স্যার, আমি তো উত্তর পাইছি স্যার। ও আচ্ছা, ইটস ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েলকাম স্যার। শেষের দোয়া হবে স্যার, টিএম জর্দার স্যার প্লিজ স্যার। হবে, আপনি লিভ নেন, একটু ব্যস্ত হচ্ছেন। জি, আসলে ঠান্ডা পড়তেছে প্রচুর। আপনারা শুধু কোশ্চেনই করলেন, কিন্তু বক্তাকে কোশ্চেন করার একটা পদ্ধতি আছে, যদি কিছু মনে না করেন, বড় ভাই হিসাবে বলতে পারি আমি। সেটা হচ্ছে বক্তাকে একটা ধন্যবাদ দিয়ে তারপর কোশ্চেনটা শুরু করতে হয়, তাহলে বক্তার এটা ফর্মুলেশন। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমাদের সাথে প্রফেসর আব্দুল মান্নান স্যার আছেন? জি স্যার। স্যার একটু কমেন্টস করবেন প্লিজ। জি স্যার, অত্যন্ত সুন্দর উপস্থাপনা। আমরা এই যে এমব্রায়োলজিক্যাল ব্যাপার স্যাপার গুলো, গাইনোকোলজি এবং এমব্রায়োলজির জ্ঞান, এটি সমন্বয়ে এবং এর আমাদের যন্ত্রপাতির ব্যবহার, এর মাধ্যমে আমরা কিভাবে প্রেডিক্ট করতে পারি
অবস্থান এবং অবস্থা ইত্যাদি সম্পর্কে ধারণা পেতে পারি। সে সম্পর্কে বিস্তারিত আলোচনা হচ্ছে। আশা করি এটি কন্টিনিউ করবেন এবং এখান থেকে আমরা আমি আমার ব্যক্তিগতভাবে বলি যে এই যে টার্মিনোলজি গুলো যে ব্যবহার করা হয়েছে, এটা তো আমরা অনেক সময় রিপোর্ট দেখি, আত্মীয় স্বজন তো আছে, প্রায়শই এইগুলো করা হয়, কিন্তু এরা খুব একটা বুঝে আসে না। শুধু বলি বাচ্চা ঠিক আছে না ঠিক আছে, বাচ্চা ছেলে না মেয়ে ইত্যাদি এইসব গুলো আমরা বুঝতে পারি। এই যে পজিশন ইত্যাদি আমি নানান বিষয়ে যে আসলো এবং একটা রিপোর্ট পড়ার জন্য বা আমরা যদি রিপোর্টের ক্ষেত্রে রিপোর্ট করাইতে দিতে চাই, এই রিপোর্টটা করেন, তাহলে এই টার্মিনোলজি গুলো আমাদের জানা দরকার। না হলে আমরা তো ওই ডিসক্রিপশনের মধ্যে লিখে দেব আমাদের ফর্মের মধ্যে যে এটা করে নিয়ে আসেন, এখন সেটা তো সোনোলজিস্টদের বুঝতে হবে। সুতরাং এই ক্লাসগুলো আমাদের জন্য আরেকটি দ্বার উন্মোচিত করছে, যেখানে আমরা অন্ধকারে ছিলাম, আলোর দিশা আমরা পাচ্ছি। সুতরাং ইসাক ওবাইদি স্যারকে আমাদের এই গ্রুপে আসার এবং এই ধরনের প্রেজেন্টেশন দেওয়ার জন্য আবারও এবং পুনঃ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম। স্যার থ্যাংক ইউ স্যার। জি আব্দুল হান্নান স্যার শেষের দোয়া পড়বেন। ধন্যবাদ। জি স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাধারণ আলহামদুলিল্লাহ। আমি জানি না জিনিসটা কত সপ্তাহের ক্লাসটা আমি মিস করেছি, এজন্য অবশ্য পরবর্তীতে দেখেছি স্যারের ক্লাসটা। তো এটা আল্লাহ তাআলা যে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, আমার পৃথিবীতে আসার আগমনে আমার মাতৃগর্ভে কিভাবে আমাকে সময় পার করা হয়েছে, এটা মানে আমাদের বাস্তব চিত্রপটে তুলে ধরলেন। শুধু ধন্যবাদ নয়, আল্লাহ তাআলা আমাদের ইসহাক ওবাইদি সাহেবকে আল্লাহ তাআলা এই ধরনের উপস্থাপনা করার তৌফিক দিয়েছেন, যে আল্লাহ পাকের শুকরিয়া। সূরা তারিক সূরা তারিকের ভিতরে আছে কি, মানুষ কি জানে না যে তাকে একটা স্খলিত বীর্য থেকে তাকে সৃষ্টি করা হয়েছে। আমাদের ইতিহাস তো আমরা জানি না। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন যে প্রক্রিয়াতে এর গভীরে আমাদেরকে নিয়ে গেলেন, একটা জার্নি করালেন। আমরা যেন আবার সেই জগতে থেকে এসেছি, আবার আমাদেরকে পুনরায় দিতে হবে এই ভীতি নিয়ে। অবশ্যই আল্লাহ তাআলা যেন ইসহাক ওবাইদি স্যারকে এই ধরনের উপস্থাপনা আরো করার তৌফিক দান করেন। অত্যন্ত সময়টা যদিও লম্বা হয়েছে, কিন্তু সময়টা আমরা মনে হয়েছে না সময়টা যেন কোথায় গিয়ে যেন আমরা হারিয়ে গেছি। আল্লাহ তাআলা যেন আমাদের ইসহাক ওবাইদি স্যারকে এই ধরনের উপস্থাপনা করে আরো যেন আমাদের সামনে থেকে আলহামদুলিল্লাহ স্যার। শুকরিয়া। তো আল্লাহ তাআলা হায়াত দান করেন, নেক হায়াত দান করেন, এবং সেই সাথে আমাদেরকেও যেন আমাদের ডাক্তারি, আমাদের চিকিৎসা বিষয়ে উন্নতি লাভ করার তৌফিক দান করেন। আমরা শুধুমাত্র ঔষধ খুঁজে বেড়াই, কিন্তু ঔষধ কোথায় সেটা আমাদেরকে দেখতে হবে। আলহামদুলিল্লাহ, আমরা আজকে স্যারের এই আলোচনা উপভোগ করলাম। এতক্ষণ ধরে যারা আমরা দেখেছি এখানে 50-এর বেশি পার্টিসিপেন্ট ছিলেন, সকলেই উপভোগ করেছেন। আমরা এই বলে আজকের এই গুড নাইট স্টাডি গ্রুপের ক্লাসের সমাপ্তি ঘোষণা করছি। দোয়া করছি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি স্যার।
কাল সকালে আমাদের প্রফেসর আব্দুল মান্নান স্যারের ক্লাস আছে। সবাইকে স্বাগত। জিভিকে নোট। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। মহিউদ্দিন স্যার আছেন নাকি? মহিউদ্দিন স্যার আছেন? জি আছেন তো। মহিউদ্দিন স্যার আছেন? জি স্যার, আছে স্যার। আশা করি রেকর্ডটা করেছেন। মহিউদ্দিন স্যার